স্থানীয়দের কাছে ফেরাউন হিসেবে পরিচিত তিনি। গুঞ্জন রয়েছে তার বিছানা জুড়ে ছড়িয়ে থাকে শুধু টাকার বান্ডিল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরই দুর্নীতি দিয়ে ভরা, কিন্তু তার মধ্যে এমন কিছু সেক্টর রয়েছে যেগুলোতে সবথেকে বেশি দুর্নীতি হয়ে থাকে। বাংলাদেশে কোন সেক্টরে সবথেকে বেশি দুর্নীতি হয়ে থাকে এবং এই দুর্নীতিবাজ কারা, চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত কিছু সেক্টর এবং এই সকল সেক্টরের রাঘব বোয়ালদের ধরে ধরে আপনাদের চিনিয়ে দিব। এরাই হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় দুর্নীতিবাজ এবং সবথেকে বড় ঘুষখোর এবং সুদখোর। চলুন এ সকল নালায়েকদেরকে দেখে আসি। প্রথমে রয়েছে বাংলাদেশ কর্ম কমিশন। অনেকেই মনে করত এই সেক্টরে কোনো দুর্নীতি নেই, কিন্তু সম্প্রতি বিসিএস এর প্রশ্ন ফাঁসের বিষয়টি উঠে এসেছে। সবাই মনে করত বিসিএস এ কোনো প্রশ্ন ফাঁস হয় না, কিন্তু আবেদ আলী নামে এই ব্যক্তি 33তম বিসিএস থেকে প্রশ্ন ফাঁস করে আসছে। বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা আয় করেছে আবেদ আলী। করেছেন রাজকীয় বাড়ি এবং কিনেছেন জমির পর জমি, এবং সে হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা দুর্নীতিবাজ। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। वाह क्या सीन है, वाह क्या सीन है। এরপরে রয়েছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশের আরেকটি দুর্নীতিগ্রস্ত সেক্টর হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর থেকে খারাপ সেক্টর হয়তো বাংলাদেশেই নেই। রেলওয়ের চাকরিতে 40% পোষ্য কোটা রয়েছে, মানে তাদের বাপদাদারা চাকরি করত সেই সুবাদে সেও চাকরি পাচ্ছে। আসলে এই সকল মানুষেরা রেলওয়েকে তাদের বাপদাদার সম্পত্তি মনে করেছে। এই সকল মানুষের কারণে বাংলাদেশ রেলওয়ে উন্নতি লাভ করতে পারে না, আর যারা নতুন চাকরিতে ঢুকে তারা কাজ করার অনুপ্রেরণা পায় না। সম্প্রতি রেলওয়ের প্রশ্ন ফাঁসের বিষয়টি সবার সামনে এসেছে। যদি প্রশ্ন ফাঁস করে দেয় তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার, এমনি চাকরি দিয়ে দিবে। রেলওয়ে উপসহকারী প্রকৌশলী প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। এরপরে রয়েছে ব্যাংকিং সেক্টর। বাংলাদেশের আরেকটি দুর্নীতিগ্রস্ত সেক্টর হচ্ছে ব্যাংকিং সেক্টর। প্রতি বছর ব্যাংকিং সেক্টর থেকে হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। ব্যাংকিং সেক্টরের দুর্নীতিবাজ হচ্ছে পিকে হালদার বা প্রশান্ত কুমার হালদার। পিকে হালদার বাংলাদেশ থেকে 11,000 কোটি টাকা বাইরের দেশে পাচার করেছে। তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন এবং তাকে বাংলাদেশের সেরা দুর্নীতিবাজ বলা হয়। এই 11,000 কোটি টাকা তিনি বাইরের দেশে পাচার করেছেন, এটি তার বাপদাদার সম্পত্তি নয়, এটি হচ্ছে বাংলাদেশের গরিব মানুষদের টাকা। যে সকল মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা অর্জন করে তাদের টাকা হচ্ছে 11,000 কোটি টাকা। পিকে হালদারের মতো রাঘব বোয়ালদের বাংলাদেশ সরকার কিছুই করতে পারছে না। এইরকম দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় পিকে হালদার সহ 14 জনের রায় আজ। এরপরে রয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। এটি হচ্ছে আরেকটি দুর্নীতিগ্রস্ত সেক্টর। এই সেক্টরের রাঘব বোয়াল হচ্ছে সুধাংশু শেখর ভদ্র। সুধাংশু শেখর অভদ্র ডাক বিভাগের পরিচালক ছিলেন। তিনি চাকরিতে থাকাকালীন বাংলাদেশ থেকে 500 কোটি টাকা পাচার করেছেন। এত কোটি টাকা গুনতে আপনার সারা জীবন লেগে যাবে। এই 500 কোটি টাকা যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশ আরো এগিয়ে যেত। বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের দুর্নীতির আরেকটি কারখানা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রাঘব বোয়াল হচ্ছে এসকে সুর। তিনি বাংলাদেশ থেকে 1000 কোটি টাকা পাচার করেছেন। কথায় আছে মানিকে মানিক চেনে। এই প্রবাদটি প্রমাণ করেছেন এসকে সুর, কারণ তিনি পিকে হালদারের ডানহাত ছিলেন। এসকে সুর বাংলাদেশে জন্মগ্রহণ করলেও ভারতের প্রতি তার অনেক মায়া রয়েছে। সে বাংলাদেশ থেকে নিত আর ভারতকে দিত। তিনি যে 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন, এই টাকাটি দেশে থাকলে দেশের আরো বেশি উন্নয়ন হতো। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী এবং তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ব্যাংক হিসেব থেকে অর্থ উত্তোলন এবং স্থানান্তর স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এরপরে রয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ হচ্ছে দুর্নীতিবাজদের হেডকোয়ার্টার, কারণ বাংলাদেশের বেশিরভাগ দুর্নীতিবাজ বাংলাদেশ পুলিশ থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছে। বাংলাদেশ পুলিশের রাঘব বোয়াল হচ্ছে ওসি প্রদীপ কুমার। সে বাংলাদেশে জন্মগ্রহণ করলেও পুরো টান ভারতের প্রতি রয়েছে। এদেরকে কাপড় খুলে হাত পা বেঁধে ভারতে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, কারণ যাদের দেশপ্রেম নেই তাদেরকে দেশে রেখে লাভ নেই। এই ওসি প্রদীপ কুমার বাংলাদেশের মানুষদের কুকুরের মতো ক্রস ফায়ার করে মেরে ফেলেছে। সে কয়েকশো মানুষকে ক্রস ফায়ার করে হত্যা করেছে। সে থানায় অযথা মানুষদের ধরে আনতো এবং সে মানুষের কাছে টাকা চাইতো। যদি টাকা দিত তাহলে তাদেরকে ছেড়ে দিত। যদি মানুষ টাকা দিতে রাজি না হতো তাহলে তাকে ক্রস ফায়ার করে মেরে ফেলতো। ওসি প্রদীপ কুমার বাংলাদেশ থেকে প্রায় 300 কোটি টাকা পাচার করেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে প্রত্যাহারের পর
তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আরেকটি রাঘব বল হচ্ছে বেনজির আহমেদ। এই দুর্নীতির রাজাকে তো আপনারা সকলে চিনেন। এই ব্যক্তি যে পরিমাণ দুর্নীতি করেছে তাতে মনে হয় অর্ধেক বাংলাদেশ নিজে খেয়ে ফেলেছে। বাংলাদেশের কোন জায়গায় জমি কিনেনি বেনজির আহমেদ? গাজীপুরে তৈরি করেছেন বিশাল রিসর্ট, পদ্মা ব্যাংক এবং কানাডা ইউনিভার্সিটির মালিকানায় রয়েছেন তিনি। এমনকি সেন্ট মার্টিন দ্বীপে অনেক পরিমাণে জমি কিনে রেখেছেন। এছাড়া দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে কোটি কোটি টাকার সম্পত্তি বিনিয়োগ করে রেখেছে। বেনজির আহমেদ সকল সম্পত্তি ক্রয় করেছে তার স্ত্রী এবং তার 2 মেয়ের নামে। আসলে সে খুবই চালাক, নিজের নামে সম্পত্তি না করে বউ ছেলে মেয়ের নামে সম্পত্তি করেছে। পূর্বাচলে তার একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার মূল্য প্রায় 45 কোটি টাকা। যে ব্যক্তি সারা জীবন পুলিশের চাকরি করে আয় করেছে 2 কোটি টাকা, তার নাকি রয়েছে 45 কোটি টাকার বাড়ি। গোপালগঞ্জে তার সাভানা পার্ক রয়েছে, এই পার্কের মূল্যই প্রায় 200 কোটি টাকা। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে জায়গায় হাত ঢুকায়নি বেনজির আহমেদ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যরা নামে ও বেনামে শত শত কোটি টাকার সম্পদের মালিক। রয়েছে দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। বাংলাদেশ পুলিশের আরেকটি রাঘব বল হচ্ছে ডিআইজি পার্থ গোপাল। কারাগার হচ্ছে সংশোধনের জায়গা, শাস্তির জায়গা, কিন্তু কারাগারকে 5 স্টার হোটেল করে দিতেন এই ডিআইজি। সিলেটের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল, যাকে পুরো বাংলাদেশ টাকার কুমির নামে চিনে, তিনি চট্টগ্রাম কারাগারে থাকাকালীন বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন। আসামিদের কাছ থেকে সে লক্ষ লক্ষ টাকা নিত এবং জেলের মধ্যে তাদের অনেক সুবিধা দিত। জেলের বন্দীদের জন্য যে বরাদ্দ টাকা ছিল সে টাকাও মেরে দিয়েছিল পার্থ গোপাল। এমনকি ভয়ঙ্কর আসামিদের অন্যায়ভাবে সুবিধা দিত এবং লক্ষ লক্ষ টাকা আয় করত। সিলেট কারাগারের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে রবিবার সকালে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় জানা যায় তার হাতিরপুলের নর্থ রোডের বাসায় দুর্নীতির বেশ কিছু টাকা রয়েছে। বাংলাদেশ পুলিশের আরেকটি রাঘব বল হচ্ছে ডিআইজি মিজান। সে খুবই চালাক প্রকৃতির মানুষ। সে কখনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিংবা নগদে ঘুষ খেত না। তার ঘুষ খাওয়ার সিস্টেম ছিল সম্পূর্ণ আলাদা। ঘুষদাতাকে সে বলতো বাজারের ব্যাগে কিংবা মিষ্টির প্যাকেটে ঘুষের টাকা রেখে নির্দিষ্ট জায়গায় রেখে আসতে। এতে করে ডিআইজি মিজান ধরাছোঁয়ার বাইরে থাকতো। এভাবে ঘুষ খেলে কেউ ধরতেই পারবে না এবং তার বিরুদ্ধে প্রমাণও থাকবে না। কিন্তু হঠাৎ তার এক তরুণীকে পছন্দ হয়ে যায়। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্মি কায়দায় তাকে উঠে নিয়ে আসা হয়েছিল এবং রাতভর ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছিল। পরে বিষয়টা সাংবাদিক জানাজানি হলে ডিআইজি মিজানের একের পর এক সব কুকীর্তি বের হয়ে আসতে থাকে। তার নামে মামলা হয় এবং তার 14 বছরের জেল হয়। সে যে অপরাধ করেছে তাতে 14 বছর জেল দিয়ে কিছুই হবে না। তার একটাই উপযুক্ত শাস্তি হচ্ছে তার শরীর থেকে মাথা আলাদা করে দিতে হবে। 40 লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে বিতর্কিত ডিআইজি মিজান ও দুদকের সাময়িক বরখাস্ত পরিচালক এনামুল বাসিরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসলে বাংলাদেশে দৃষ্টান্তমূলক শাস্তি নেই, যার কারণে দুর্নীতিবাজরা সাহস পেয়ে যায়। টিভি চ্যানেলে সবার সামনে যদি দুর্নীতিবাজদের মাথা আলাদা করে দেওয়া হয় কিংবা ফাঁসি দেওয়া হয় তাহলে সবাই ভয় পেয়ে যাবে। কিন্তু আফসোস বাংলাদেশে এমনটা করা হয় না। 10-12 বছর জেল হবে, পরবর্তীতে টাকা পয়সা দিয়ে জেল থেকে বের হয়ে যাবে। এটাই বাংলাদেশের নিয়ম। বাংলাদেশের আরেকটি দুর্নীতিগ্রস্ত সেক্টর হচ্ছে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়। ওবায়দুল কাদেরের বিখ্যাত ডায়লগ তো মনে আছে, মাসুদ তুমি ভালো হয়ে যাও। তুমি এখানে সব আর কি পুরনো খেলা শুরু করছো, তুমি কি কোনোদিনও ভালো হবে না। এই মাসুদ হচ্ছে বাংলাদেশের আরেকটি দুর্নীতিবাজ। বিআরটি অফিসের সবকিছুই তিনি কার, বাস, ট্রাক এবং মোটরসাইকেল কিংবা ড্রাইভিং লাইসেন্সের কাগজ বলেন। এই মাসুদকে ঘুষ না দিলে কখনো কাগজপত্র এক টেবিল থেকে অন্য টেবিলে যাবে না। বিআরটিএতে প্রচুর পরিমাণে ঘুষ খাওয়া হয়, এর জলজান্ত প্রমাণ হচ্ছে আমি নিজেই। আজকে আপনাদের বলার সুযোগ হলো তাই বলে দিলাম। ওবায়দুল কাদের একবার পরিদর্শনে এসেছিলেন এবং তিনি দেখতে পান মাসুদ কি পরিমাণে ঘুষ খায়। এই কারণে তিনি মাসুদকে বলেছিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও। তবে মাসুদ ভালো হয়ে গেছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। লিস্টে থাকা এই সকল ব্যক্তি হচ্ছে বাংলাদেশের জন্য অভিশাপ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নতুন দর্শকদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন বাংলাদেশের দুর্নীতিবাজ কারা। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর দেশকে ভালোবাসবেন।